সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের সিনেমা বিষয়ক নিয়মিত আয়োজন বক্স অফিসে। আপনাদের সাথে আছি আমি অর্পা হাসান। দর্শক, আজকে আমরা আমাদের স্টুডিওতে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছি বর্তমান সময়ে নাটক এবং সিনেমাতে সমানভাবে দাপিয়ে বেড়াচ্ছে এমন একজন অভিনেত্রী সানজিদা প্রীতি। আপু, আপনার নতুন সিনেমা, যেটি দ্বিতীয় সিনেমা 1971 সেই সব দিন, আজকে রিলিজ হলো, কেমন লাগছে? অভিজ্ঞতা কেমন সাড়া পাচ্ছেন এখনো পর্যন্ত? আসলে সাড়া কেমন পাচ্ছি সেটা বলার জন্য ইটস টু আর্লি। তারপরেও টাচউড এখনো পর্যন্ত আজকের দিনে খুবই ভালো রেসপন্স। ইনফ্যাক্ট আমরা যেদিন থেকে আমাদের প্রমোশনের কাজ শুরু করেছি, প্রথম গানটা গেল, দেন সেকেন্ড গানটা গেল, তারপর ট্রেলার এলো, তো সেই সময় থেকে আসলে আমরা বেশ সাড়া পাচ্ছিলাম দর্শকের কাছ থেকে। শুধু দর্শক না, আমাদের বন্ধু বান্ধব, কলিগস, সবার কাছ থেকেই খুবই পজিটিভ একটা রেসপন্স পেয়েছি এবং সেটাই এখনো পর্যন্ত অব্যাহত আছে। আশা করছি সামনের দিনগুলোতে আরও ভালো যাবে। ডেফিনেটলি এরকম একটি সিনেমা, যেই সিনেমার সাথে বাংলাদেশের নামটাই জড়িত, 1971, যার মাধ্যমে বাংলাদেশ এসেছে, সেটিতে আপনি সিনেমাতে আপনার দ্বিতীয় কাজ, তো দ্বিতীয় কাজ হিসেবে এমন একটি সিনেমাতে পারফর্ম করতে পেরে কেমন লাগছে? ডেফিনেটলি আমার মনে হয় বাংলাদেশের যে কোনো আর্টিস্টের জন্য তো মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে যে কোনো কাজে অংশগ্রহণ করতে পারাটা একটা গৌরবের বিষয়, যেহেতু এটা আমাদের ইতিহাসের সবচেয়ে গৌরবময় একটা অধ্যায়। তো সেই জায়গা থেকে চিন্তা করলে তো আমি খুবই কৃতজ্ঞ আমার নির্মাতা রিদি হকের কাছে যে আমাকে এই ছবিতে একটা চরিত্র অভিনয় করার সুযোগ দিয়েছে সে। আচ্ছা আপু, এই সিনেমাটা যেহেতু বাংলাদেশের একদম জন্মলগ্নর সাথেই জড়িত, এই সিনেমাটা দেখে আসলে মানুষজন সেই সময়টাতে ফিরে যেতে পারবে কিনা, বা সেই সময় নিয়ে এখন বর্তমান জেনারেশন, যেহেতু এখনকার জেনারেশন খুব কম জানে, তো সেই সিনেমার মাধ্যমে মেসেজটা পুরোপুরি পৌঁছে দেওয়া সম্ভব কিনা, আপনার কি মনে হয়? আমার তো মনে হয় এটা আমাদের সবারই একটা কোলাবোরেটিভ জব হওয়া উচিত, যে কিভাবে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস এখনকার জেনারেশনের, মানে আমি বলছি একদম জেনারেশন আলফার কথা, মানে জেনারেশন জিও এখন বড় হয়ে গেছে, তো তাদের কাছে আমাদের ইতিহাসটাকে পরিপূর্ণভাবে তুলে ধরাটা আমার মনে হয় আমাদের সবারই দায়িত্বের মধ্যে পড়ে। এবং এই ক্ষেত্রে 1971 সেই সব দিন এই ছবিটি বিশেষভাবে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে, এ কারণে আমি বলছি, কারণ এই সিনেমাটা সেই সব দিনের কথা হলেও আমরা এই সব দিনের ঢঙেই মানে ব্যাপারটা বলার চেষ্টা করেছি, এবং অলরেডি সে কারণে আমরা কিন্তু সব জেনারেশনের কাছ থেকেই ওরকম রেসপন্স পাচ্ছি। একদম যারা কিছুই জানে না বা হয়তো এক ধরনের নাটছিটকা নিয়েও দেখেছি আমরা যে আর কত মুক্তিযুদ্ধের ছবি অনেক হয়েছে, আর ইন্টারেস্ট নেই, কিন্তু ওই যে বললাম না, গান একটার পর একটা ছাড়ার পর থেকেই যে রেসপন্সটা পেয়েছি, তাতে মনে হয়েছে না, এটা সবাইকেই মনে হয় একটু করেও নাড়া দিচ্ছে এবং রিলেট করতে পারছে মেবি, সো আই গেস। আচ্ছা আপু, আপনি যেমনটা বলছিলেন যে যেহেতু গল্প নির্ভর একটি সিনেমা আমাদের ইতিহাসের সাথে জড়িত, তো বর্তমানে কিন্তু সিনেমাতে আমরা দেখছি বর্তমান সিনেমা হলগুলোতে খুব জনপ্রিয় সিনেমা চলছে, যেগুলো বেশ ভালো সাড়া ফেলেছে আর কি। তো সেই সব সিনেমার ভিড়ে আমাদের ইতিহাস নিয়ে যে সিনেমাটা, এটা কতটুকু মানুষের মনে জায়গা করে নিতে পারবে বলে আপনার মনে হয়? জায়গা তো আসলে করে নেওয়ার বিষয়টা নির্ভর করে প্রত্যেকটা গল্পই খুব সাধারণ কিংবা অসাধারণ, সেটা নির্ভর করে নির্মাতা কিভাবে আসলে প্রেজেন্ট করছেন, কিভাবে ডিজাইন করছেন। তো সেদিক থেকে যদি আমি বিচার করি, তাহলে রিদি হক বেশ যত্ন নিয়ে কাজটা করেছেন এবং সেটার মানে রেজাল্ট আমরা আসলে স্ক্রিনে দেখতে পাচ্ছি, যেটা খুব সুন্দর আসলে। আচ্ছা, এই সিনেমার জনপ্রিয় একটি গান, মানে খুব পপুলার হয়েছে প্রথম যে গানটি, আপনার কণ্ঠে 2 লাইন আমরা একটু শুনবো। শিওর, অবশ্যই। আমি অন্তরা থেকে করছি। হ্যাঁ স্যার। তুমি অমন করে চাইলে কেন বলো, তোমার চিঠির ভাঁজে কাজল টলমল, তুমি রাগলে রোদ, হাসলে বৃষ্টি, যাচ্ছ কোথায়
বলো বলো। দারুণ, অসাধারণ। আপনি নাটক সিনেমাতে কাজ করছেন, আবার গানও করছেন। আপনার যাত্রাটা যেহেতু আমরা জানি থিয়েটার থেকে শুরু, তো নাটক সিনেমা, থিয়েটার থেকে এসে নাটক, তারপর সিনেমা, কোনটা বেশি এনজয় করছেন সব থেকে? এনজয় করছি আসলে, মানে এই মুহূর্তে তো যেহেতু একদম নতুন একটা সিনেমা রিলিজ পেলো, সেহেতু বলবো এই মুহূর্তে এটা সবচেয়ে বেশি এনজয় করছি। আর মঞ্চ যেহেতু আমার প্রথম প্রেম, তো সেটা থাকবেই। আর নাটকটাও আমার খুব কাছের আসলে। ওই যে বলছিলাম না যে আমার হচ্ছে পারফর্ম করা নিয়ে হচ্ছে আনন্দটা, সেটা যেই মাধ্যমেই হোক আমি পারফর্ম করতে পারলে আমি খুব খুশি। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি ছোট একটি বিরতি। বিরতির পর এসে জানবো ব্যক্তিগত সানজিদা প্রীতিকে। সেই পর্যন্ত সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম আমাদের নিয়মিত আয়োজন বক্স অফিসে। দর্শক, কথা বলছিলাম সঞ্জিতা প্রীতির সাথে। আপু, একদম ব্যক্তিগত সঞ্জিতা প্রীতির কাছে যদি আসি, কি করতে পছন্দ করেন আপনি অবসর সময়ে? অবসর সময়ে আমি আড্ডা মারতে খুব পছন্দ করি, ঘুরে বেড়াতে পছন্দ করি, মাঝে মাঝে শুধু ঘুমাতেও খুব ভালো লাগে। আচ্ছা, সিনেমার বাইরে আর কিছু করার প্ল্যান করছেন? নাটক সিনেমার বাইরে আর কিছু মানে ভবিষ্যৎ কোনো পরিকল্পনা? ভবিষ্যৎ পরিকল্পনা যত বেশি আসলে ওই তো মঞ্চে তো কাজ চলছেই। এই বছরই নতুন দুটো প্রোডাকশনে কাজ করলাম। ছবি তো রিলিজ হয়ে গেল, সামনে কিছু ওটিটির কাজ নিয়ে কথা চলছে, আর টিভি সিরিয়াল যেগুলো রেগুলার করি সেগুলো চলছে। তো কাজের মধ্যে থাকাটাই হচ্ছে প্ল্যান, এছাড়া আর তেমন স্পেশাল কোনো প্ল্যান নেই। আচ্ছা আপু, একদম পছন্দের জায়গাটাতে যাই। নাটকে সব থেকে পছন্দের অভিনেতার একজন নাম বলবেন, আপনার যাকে সব থেকে বেশি পছন্দ, আর একজন চলচ্চিত্র থেকে কাকে বেশি পছন্দ নাটকে? নাটকে হুমায়ুন ফরিদী আমার খুব পছন্দের অভিনেতা ছিলেন। এছাড়া আসাদুজ্জামান নূর, আলী যাকের। আচ্ছা, আর চলচ্চিত্রে? চলচ্চিত্রে আমার সবচেয়ে পছন্দের অভিনেতা সালমান শাহ। আচ্ছা, দারুণ। আপু, আপনি যখন থেকে অভিনয় শুরু করেছেন, আইডল কাকে মনে করেছেন আপনার, বা কাকে মনে হয়েছে যে এনাকে ফলো করে আমি সামনে যেতে চাই, বা হয়তো বা দেখে দেখে বড় হতে চাই? সেরকম আসলে অনেকে আছে, মানে আমাদের সিনিয়রদের মধ্যে আসলে অনেকেই আছে। আমি যদি তিনটা নাম মেনশন করি, সেক্ষেত্রে আমি বলবো ফেরদৌসী মজুমদার, সুবর্ণা মুস্তাফা, নাজমা আনোয়ার। ও, চমৎকার। আচ্ছা, এখন একটু জানতে চাই আপু, এই যে বর্তমানে একটা ট্রেন্ড খুব চলছে সোশ্যাল মিডিয়াতে, অনেকে বলছে এটা ভাইরাল হওয়ার জন্য করা হয়, যে একজন অভিযোগ করে আবার কেউ পাল্টা অভিযোগ করে, আর সাধারণ মানুষের ভাষায় যেটা হচ্ছে একটু পাবলিসিটি গ্যাদার করার জন্য। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন একজন সাধারণ দর্শকের পার্সপেক্টিভ থেকে? আমি কিভাবে দেখি, আমি আসলে এই ব্যাপারে একদমই দর্শক, মানে শুধুই দেখি। আপনার কি মনে হয় যে এটা কি আসলেও অভিযোগ করার মতো কিছু, মানে এরকম কিছু কি ঘটে, নাকি আসলে পাবলিসিটি নেওয়ার জন্য এটা করা হয়? বা কিছু তরুণ অভিনেতা অভিনেত্রীরা এই কাজটা খুব খুব করছে, রিসেন্টলি কিন্তু চলছে ট্রেন্ডটা। তো ট্রেন্ড তো এক এক সময় এক এক ট্রেন্ড তো আসেই, সেইভাবে চিন্তা করলে তো এখন যদি ট্রেন্ড হয়, আসলে কি যেহেতু এখন সব কিছু গণতান্ত্রিকভাবে দেখতে হবে, এবং অনেক কোটি কোটি মানুষ আছে এই দেশে, এবং কোটি কোটি মানুষের কোটি কোটি ওপিনিয়ন, এবং সেটা তারা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই তাদের ওপিনিয়নটা দিচ্ছে। তো তাহলে যেহেতু দিচ্ছে, সেহেতু এটা আমার মনে হয় এখন ঠেকানোর তো আমি কোনো ওয়ে দেখছি না। ঠেকানোর কোনো ওয়ে নেই, কিন্তু এই যে সোশ্যাল মিডিয়াতে এসে অনেক সময় একেবারে পার্সোনাল ব্যাপারগুলো শেয়ার করা, বা সেগুলো নিয়ে আসলে খুব গসিপ করা, বা চারিদিকে একটা সাড়া ফেলার ব্যাপার যেটা ঘটছে, এই ব্যাপারটা আপনার কাছে কি মনে হয় যে সাধারণ দর্শক হিসেবে দেখতে কি বিরক্ত লাগছে, নাকি আপনি এনজয় করেন? অনেকে আমরা কিন্তু দেখি যে খুব এনজয় করছে, হ্যাঁ, অভিনেতা অভিনেত্রীর ব্যক্তিগত জীবন সামনে আসছে, আর সেই সব খবরগুলো খুব ভাইরাল হচ্ছে।
তো আপনার কাছে কি মনে হয়, আপনি কি এটা এনজয় করেন নাকি বিরক্ত হন? আমার এটা ডিপেন্ড করে, অনেক বেশি কতলা কচলি হয়ে গেলে আর ভালো লাগে না, কিন্তু কিছুক্ষণ তো ভালোই লাগে। স্বাভাবিক, আমরা সাধারণ মানুষ হিসেবে এটাকে খুব বেশি এনজয় করি, যে ব্যক্তিগত জীবনগুলো যত সামনে আসে আমরা এনজয় করি। আচ্ছা আপু, আপনি আপনার অভিনয় জীবনের শুরুটা করেছেন মঞ্চ থেকে, তো এখন কিন্তু দেখেন এই ধাপগুলো মেনটেন করা হয় না, অনেক সময় অভিনয়ে চলে আসে হুট করে, কেউ অভিনয় না শিখে চলে আসে। এখন টিকটক থেকেও টিকটক প্ল্যাটফর্মটাকে ইউজ করতে করতে তারা হচ্ছে ভেবে ফেলে যে তারা খুব অ্যাক্টর অ্যাক্ট্রেস হয়ে যাচ্ছে, এবং সেখান থেকে তারা কিন্তু সামহাও অভিনয় চলেও আসছে। এই ব্যাপারটাকে আপনি কতটা সাপোর্ট করেন? টিকটকে ভালো একটা প্ল্যাটফর্ম কিনা? আমার আমার মনে হয় এটা সব সময়ই ছিল। যেমন আগের অনেক আর্টিস্টের মুখ থেকেই শোনা যায় যে তাকে কোনো এক পরিচালক হয়তো শপিং মলে দেখেছিল বা কোনো বিয়ে বাড়িতে দেখেছিল। আমার আমার মনে হয় এটা খুব একটা ম্যাটার করে না যে কে কোথা থেকে আসছে, কিন্তু আমার মনে হয় যখন আসছে তাদেরকে কেউ না কেউ পিক করছে, তারপরে তাদের একটা, আমার মনে হয় গ্রুমিং প্রয়োজন। গ্রুমিং বলতে যেহেতু আমাদের বাংলাদেশে সেরকম প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষার ব্যবস্থা নেই অভিনয় নিয়ে, কিন্তু সেই গ্রুমিংটা হতে পারে কাজের মধ্য দিয়েই। আমরা সবাই তো আসলে কাজ করতে করতেই শিখেছি। আমার মনে হয় এখানে পুরো ইন্ডাস্ট্রিরই একটা দায়িত্ব থাকে, একটা আর্টিস্ট তৈরি করা তো এত সহজ না। সো আমার মনে হয় সেই যারাই ছেলেমেয়েরা যেখান থেকেই আসছে না কেন তাদেরকে ঠিক মানে গাইডলাইনটা দেওয়াটাও আমার মনে হয় সবার দায়িত্ব। মানে শুধু ওভাবে না দেখে যে কোনোখান থেকে উঠে চলে আসছে এভাবে না দেখে, আমার মনে হয় তাদের মধ্যে নিশ্চয়ই কোনো গুণ আছে দেখেই তাদেরকে পিক করা হচ্ছে, কিন্তু তাদেরকে ওই গাইডলাইনটা যদি দেওয়া হয় যে এত তাড়াতাড়ি নিজেদেরকে এত কিছু আমি কি হনুরে ভাবার দরকার নেই, সেটা তো আমার মনে হয় আসলে গুরুজনদের দায়িত্ব বেশি, আমার কাছে মনে হয়। দারুণ উত্তর আপু। আরেকটি বিরতি নিচ্ছি, আবার কিছুক্ষণেই ফিরছি। দর্শক, নিয়ে নিচ্ছি ছোট আরেকটি বিরতি, ফিরছি এখনই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার ফিরে এলাম আমাদের নিয়মিত আয়োজন বক্স অফিসে। আপু, এই সিনেমা নিয়ে যদি আরেকটু কথা বলি, এই সিনেমাটা যেহেতু একদম বাংলাদেশের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এই সিনেমায় শুটিংয়ে কাজ করতে গিয়ে আপনি আপনার যদি কোনো সুন্দর স্মৃতি থাকে আমরা একটু জানতে চাই। শুটিংয়ে আসলে যখন শুটিং আমরা করি তখন তখন ইচ অ্যান্ড এভরি মোমেন্ট মনে হয় যে ওটাও এক একটা যুদ্ধের সমান মনে হয়। তো তখন অনেক ধরনের ঘটনাই ঘটে যেটা ওই সময় খুবই পেইনফুল লেগেছিল, কিন্তু এখন ভাবতে খুব মধুর লাগছে কেন যেন। তো সেরকম একটা ঘটনা যদি বলি, যেমন এই গানটার যাচ্ছ কোথায় গানটার শুটিংয়ের কথাই যদি বলি, সেটা আমরা শুটিং শুরু করেছি ঠাকুরগাঁয়ে। তো তখন ডিসেম্বর মাস এবং সারা দেশে শৈত্যপ্রবাহ চলছিল। তো ভোর 5টায় ঠান্ডায় ঠকঠক করে কাঁপতে কাঁপতে সবাই, মানে সবাই বলতে ইউনিটে সবাই খুব জ্যাকেট ট্যাকেট পরেছিল, কিন্তু আমাকে কোনো শীতের কাপড় পরতে দেওয়া হয়নি। তো আমার খুবই ঠান্ডা লাগছিল এবং আমি ভাবছিলাম যে সবাই এরকম, ইভেন সজল ভাইয়া সোয়েটার মাফলার সব পরেই শুটিং করছিল। তো আমার তখন দুঃখ লেগেছিল যে আমার উপর কেন এই অত্যাচার। তো পরে আমি মনে হয় মনে মনে অনেক বদদোয়াও দিয়েছিলাম। সেটার ফলস্বরূপ সেকেন্ড লটে যখন বাকি গানটার শুটিং করতে গেলাম আমরা মার্চ মাসে, তখন ভয়ঙ্কর গরম, আর কন্টিনিউটি হিসেবে সজল ভাইকে ওই মাফলার আর সোয়েটারটা পরতে হয়েছে। আমি তখন খুব খুশি হয়েছিলাম যে এটা শাস্তি। আচ্ছা আপু, আমরা জানি যে সজল ভাই এই গানটার জন্য ওয়েট লুজ করেছে, তো মানে এই সিনেমার জন্য নিজেকে চেঞ্জ করে ফেলাটা, এটা আপনার কাছে মানে আপনি কিভাবে দেখেন? আসলে ক্যারেক্টারের প্রয়োজনে কি এটা করাটা আসলে খুব বেশি উচিত কিনা, নাকি অ্যাডজাস্ট করার মতো হয় আর কি? করা তো আসলে উচিত তো অবশ্যই, মানে যে কোনো চরিত্রের মতো দেখতে একটা মানুষকে মানে সেইভাবে, মানে গেট আপের কথা বলছি, মানে বাহ্যিকভাবে একটা চরিত্র হওয়ার জন্য আমার মনে হয় অনেক ধরনের চেঞ্জেসের ভেতর দিয়ে একটা পারফর্মারকে যেতে হয়, এবং সেইভাবে চিন্তা করলে সজল ভাইয়া এই ছবি, শুধু গানটা না, মানে এই ছবিটার জন্যই সে ওয়েট লুজ করা থেকে শুরু করে ভয়েস মডুলেশন থেকে শুরু করে অনেক
ব্যাপারেই আমি দেখেছি সে যথেষ্ট এফোর্ট দিয়েছে এবং সেটার ফল তো দর্শক এখন দেখছে। এই সিনেমাটায় কাজ করতে গিয়ে আপনারা কি ফিল করেছিলেন যে সামহাও আপনারা ওই সময়টার সাথে নিজেকে কানেক্ট করতে পারছেন, বা ওই সময় আসলে বাংলাদেশ তো তখন ছিল না, পূর্ব পাকিস্তানের মানুষদের উপর দিয়ে কি যাচ্ছিল এই ব্যাপারটা ফিল করতে পেরেছেন কিনা এই সিনেমাতে কাজ করতে গিয়ে? এই ব্যাপারটা আমরা 100% ফিল করতে পেরেছি এবং অল ক্রেডিট গোজ টু রিদি অ্যান্ড হার টিম, বিকজ আমরা যখন সেটে ঢুকেছি তখন সেটে ঢোকার পরেই মনে হয়েছে যে হ্যাঁ, এত যত্ন করে প্রত্যেকটা মানে ফার্নিচার থেকে শুরু করে একটা ঘড়ি, সুইচ বোর্ড, প্রত্যেকটা জায়গায় এত নিখুঁতভাবে যত্ন করে মানে খেয়াল রেখে যাতে ওই সময়ের জিনিসটাই থাকে। তো আর আমাদের কস্টিউম, মেকআপ, গেট আপ সেগুলোতে তো ছিলই, কিন্তু সবচেয়ে আসলে ভালো লেগেছে সেট এবং প্রপস বা লোকেশনগুলোকেও যেভাবে মানে পুরনো ওই সময়কার ঢাকা ঘিরে যেহেতু এই ছবিটা, সেটা তো এখন আর ঢাকা শহরে খুঁজে পাওয়া সম্ভব না। তো বিভিন্ন ছোট শহরে গিয়ে বিভিন্ন অলি গলি কে মানে দেয়ালটাকে রং করে সেইভাবে সাজিয়ে নেওয়ার সেই প্রচেষ্টাটা ওদের মধ্যে ছিল বলে আমরা পারফর্মাররাও ওই শুটিংয়ের সময় থেকে আসলে ঢুকে যেতে পেরেছিলাম। দারুণ। আপু, বর্তমানে দেখা যাচ্ছে যে কমার্শিয়াল সিনেমার বাইরে গিয়ে বাংলাদেশে কিন্তু প্রচুর গল্প নির্ভর সিনেমা তৈরি হচ্ছে, এখন বেশিরভাগই হচ্ছে গল্প নির্ভর হচ্ছে। এইটা কতটুকু জরুরি বাংলাদেশের সিনেমা জগতে আর কি? যেহেতু আমরা জানি যে কিছু বছর আগেও শুধুমাত্র কমার্শিয়াল সিনেমা আমরা দেখতাম, অ্যাকশন, রোম্যান্স, এগুলোর বাইরে গিয়ে এখন যেরকম একটু ভিন্ন ধারার সিনেমা তৈরি হচ্ছে, এটা আপনি কেমনভাবে দেখেন, কতটুকু ইম্পর্ট্যান্ট? এটা তো আসলে শুধু বাংলাদেশ না, মানে আমরা কিন্তু এখন আমাদের পাশের দেশ বলি বা হলিউড বলি, এই দুটো জায়গায় আরও পুরো বিশ্বে কিন্তু অনেক আগে থেকেই এ ধরনের গল্প নিয়ে অনেক কাজ হয়, কিন্তু এই দুটো মেইন জায়গার কথা যে বলছি যে সেখানেও কিন্তু এখন অনেক বেশি গল্প নির্ভর কাজই হচ্ছে এবং সেটারই ছায়া আমরা এখন আমাদের দেশেও দেখতে পাচ্ছি। সেটা যে সুবাতাসটা বইছে এটা আমাদের জন্য মানে আসলে আমি মনে করি না যে আবার শুধু এরকম গল্পই হওয়া উচিত, ডেফিনেটলি কমার্শিয়াল মুভিও হওয়া উচিত, কারণ পিওর বিনোদনটাও তো জরুরি। সব কিছুই যে দেখে খুব গভীর চিন্তায় পড়ে যেতে হবে এমনটাও না, যেহেতু এখন জীবন যত সময় যাচ্ছে আমাদের জীবন তত বেশি টাফ হয়ে যাচ্ছে। তো আমি মনে করি দু ধরনের সিনেমা হওয়াটাই জরুরি, শুধু মানে সবচেয়ে জরুরি হচ্ছে মানে ভালো সিনেমা হতে হবে, ব্যাস, আর কিছু না। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের স্টুডিওতে এসে আমাদের সাথে কিছুক্ষণ কথা বলার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমরা এই সিনেমার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আশা করছি দর্শক এই সিনেমাটাকে খুব সুন্দর করে গ্রহণ করবে এবং তারা ওই সময়টার সাথে নিজেকে কানেক্ট করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ, তোমাকেও অনেক ধন্যবাদ, এটি নিউজের সবাইকে ধন্যবাদ আমাকে এখানে এসে বসে তোমার সাথে কথা বলার জন্য। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে, এবং ভালো লাগলে এই সিনেমাটি অবশ্যই কিন্তু সিনেমা হলে গিয়ে দেখাই লাগবে, যেহেতু এই সিনেমাটা বাংলাদেশের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। দেখা হবে পরবর্তী পর্বে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এটিএন নিউজের সাথেই থাকুন।